কল্পনা করা যায় ১৩,০০০ ফুট উচ্চতায় বরফে ঢাকা একটি সামরিক ঘাঁটির কথা। বাপরে, ভাবলেই তো হাড় কাঁপানো ঠান্ডার কথা মনে পড়ে যায়। একদম তাই। অক্সিজেনের চরম অভাব আর চারপাশের ওই একদম বন্ধ করা নিস্তব্ধতা। সেখানে পাহারায় থাকা সৈনিকরা প্রতি রাতে একটি ক্যাম্প খাট খুব সুন্দর করে গুছিয়ে রাখেন। হ্যাঁ, একজোড়া বুট জুতো নাকি পালিশ করে রাখা হয়, তাই না? ঠিক, সাথে একটি ইস্ত্রি করা ইউনিফর্মও যত্ন করে সাজিয়ে রাখেন তারা। কিন্তু প্রশ্ন হলো, কার জন্য? এমন একজন মানুষের জন্য যিনি ১৯৬৮ সালেই মারা গেছেন। শুনতেই কেমন যেন গায়ে কাটা দিয়ে ওঠে। আজকের এই বিস্তারিত আলোচনায় এমন এক অদ্ভুত এবং রোমাঞ্চকর তথ্য অনুসন্ধান দিয়েই শুরু করা যায়। খুব ভালো একটা বিষয় বেছে নেওয়া হয়েছে আজকে। আমাদের আজকের আলোচনার ভিত্তি হল একটি অসাধারণ ভ্রমণ ডায়েরি বা বৃত্তান্ত। এটি পূর্ব সিকিমের নাথাং ভ্যালি থেকে শুরু করে গ্যাংটক পর্যন্ত এক অভাবনীয় ভৌগোলিক যাত্রার পুঙ্খানুপুঙ্খ বিবরণ দেয়। আচ্ছা, চলুন বিষয়টা একটু খতিয়ে দেখি। অবশ্যই। মানে এই লেখাগুলো কেবল এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার রুটম্যাপ নয়, এটি আসলে একটি গভীর মনস্তাত্ত্বিক দলিল। ঠিক বলেছেন। আজকের এই আলোচনা আমাদের দেখাবে কিভাবে চরম প্রতিকূল পরিবেশ মানুষের দেখার চোখ, বিশ্বাস এবং টিকে থাকার ধারণাকে সম্পূর্ণ বদলে দেয়। এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয় হল মানুষের মস্তিষ্ক এবং এই বিশাল উচ্চতার ভৌগোলিক পরিবেশের মধ্যে এক অদ্ভুত রসায়ন। রসায়ন? মানে ঠিক কিরকম? ধরুন, সমুদ্রপৃষ্ঠ থেকে এত উঁচুতে, যেখানে প্রকৃতি প্রতি মুহূর্তে মানুষের টিকে থাকাকে চ্যালেঞ্জ করে, সেখানে মানুষ কেবল শারীরিকভাবেই বাঁচার লড়াই করে না। হ্যাঁ, মানসিক লড়াইটাও তো বিশাল। একদম। মানসিকভাবেও মানুষ নিজেদের জন্য একটা সুরক্ষা বলয় তৈরি করে নেয়। যুগের পর যুগ ধরে মানুষের যাতায়াত, বাণিজ্য এবং বিশ্বাস ওই দুর্গম পাহাড়ের বুকে একটি নিজস্ব প্রতিবেশ তৈরি করেছে। মানে একটা ইকোসিস্টেম বলা যায়। ঠিক তাই। আর এই ভ্রমণ ডায়েরিটি আসলে প্রকৃতি এবং মানুষের মনস্তত্ত্বে সেই দড়ি টানাটানিরই এক জীবন্ত প্রতিচ্ছবি। অসাধারণ একটা এক প্রেক্ষাপট। তো যাত্রার শুরুটা হচ্ছে পূর্ব সিকিমের নাথাং ভ্যালি থেকে। ও, জায়গাটা তো অবিশ্বাস্য সুন্দর। হ্যাঁ, সমুদ্রপৃষ্ঠ থেকে ১৩,০০০ ফুটেরও বেশি উঁচুতে অবস্থিত এই ছোট্ট পাহাড়ি গ্রাম। ডায়েরিতে বলা হয়েছে একসময় নাকি এই পথটি প্রাচীন সিল্ক রুটের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ ছিল। ভারত আর তিব্বতের মধ্যে বাণিজ্যের জন্য এই দুর্গম পথ ব্যবহার করা হতো। কিন্তু আমার ঠিক এখানেই একটা খটকা লাগছে। কি রকম খটকা? মানে শ্রোতারাও হয়তো ভাববেন, আমরা যখন আন্তর্জাতিক বাণিজ্য পথের কথা ভাবি তখন সাধারণত চোখের সামনে ভেসে ওঠে বণিকদের কোলাহল। হ্যাঁ, সারি সারি ঘোড়া বা খচ্চর, মশলাপাতির গন্ধ। একদম বিশাল এক কর্মযোগ্য। কিন্তু ১৩,০০০ ফুট উচ্চতায়, যেখানে স্বাভাবিক শ্বাস নেওয়াই কঠিন, সেখানে দিনের পর দিন এই বাণিজ্যিক লেনদেন কিভাবে চলত? এটা একটা খুব যৌক্তিক প্রশ্ন। মানে এই জায়গাটিকে প্রাচীন যুগের ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের সাথে তুলনা করলে খুব একটা ভুল হবে না, তাই না? হ্যাঁ, চমৎকার একটা তুলনা দিয়েছেন। এমন এক পরিবেশ যা মানুষের বেঁচে থাকার জন্য এতটাই প্রতিকূল যে কেবল বিপুল মুনাফা বা গভীর কোনো তাগিদ থাকলেই মানুষ সেখানে যায়। আপনার এই স্পেস স্টেশন বা মহাকাশ স্টেশনের তুলনাটি বৈজ্ঞানিকভাবে বেশ যুক্তিযুক্ত। তাই নাকি? হ্যাঁ, কারণ ১৩,০০০ ফুট উচ্চতায় বায়ুমণ্ডলে অক্সিজেনের মাত্রা সমতলের তুলনায় প্রায় ৪০% কম থাকে। বাবরে, প্রায় অর্ধেক। একদম। এই হাইপক্সিক বা অক্সিজেন স্বল্পতার পরিবেশে সাধারণ মানুষের পক্ষে একটানা হাঁটা চলা করাও এক দুঃসাধ্য ব্যাপার। তাহলে বাণিজ্যটা হতো কিভাবে? আসলে এই সিল্ক রুট কোনো একক দীর্ঘযাত্রা ছিল না। এটি ছিল মূলত একটি রিলে সিস্টেম বা হাত বদলের প্রক্রিয়া। ও আচ্ছা, মানে একটা রিলে রেসের মতো। ঠিক। তিব্বতের মালভূমি থেকে আসা বণিকরা ইয়াকের পিঠে পণ্য চাপিয়ে এই নাথাং ভ্যালির মতো জায়গাগুলোতে পৌঁছাতেন। ইয়াক কেন, ঘোড়া নয় কেন? কারণ ইয়াক এমন এক প্রাণী যার ফুসফুসের ক্ষমতা সাধারণ গরুর চেয়ে অনেক বেশি, আর এরা এই চরম ঠান্ডায় অনায়াসে টিকে থাকতে পারে। বুঝতে পেরেছি। তো নাথাং ভ্যালিতে সেই পণ্য হাতবদল হয়ে ভারতীয় উপমহাদেশের সমতল থেকে আসা বণিকদের কাছে পৌঁছত, যারা মূলত খচ্চর বা ঘোড়া ব্যবহার করতেন। মানে এই রিলে প্রক্রিয়ার মাধ্যমেই সিল্ক রুটের চাকা সচল থাকত। একদম ঠিক। তার মানে এটি কেবল একদল মানুষের দীর্ঘ যাত্রাপথ ছিল না, এটি ছিল চরম প্রতিকূল পরিবেশে মানুষের মানিয়ে নেওয়ার এক অসাধারণ কৌশল।
হ্যাঁ, মানুষের খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা সত্যি অবাক করার মতো। আর ডায়েরিতে এই জায়গার প্রাকৃতিক বৈচিত্র্যের বর্ণনাটাও খুব চমকপ্রদ। হ্যাঁ, ঋতু পরিবর্তনের ব্যাপারটা, তাই তো? ঠিক, বলা হয়েছে শীতকালে এই নাথাং ভ্যালি নাকি সম্পূর্ণ সাদা বরফের চাদরে ঢাকা থাকে, চারদিক যেন এক মৃত উপত্যকা। আর গ্রীষ্মকাল এলেই ম্যাজিক। একদম তাই, গ্রীষ্মকাল এলে সেই একই উপত্যকার রাতারাতি সবুজ ঘাস আর বুনো ফুলে ভরে ওঠে। এই চরণ বিপরীতমুখী রূপের জন্যই তো একে পূর্ব সিকিমের লাদাখ বলা হয়। বিশেষ করে সকালের বর্ণনাটা, ঠান্ডা বাতাস বইছে আর সূর্যের প্রথম আলো পাহাড়ের গায়ে পড়তেই পুরো উপত্যকা যেন সোনালি রঙে রাঙিয়ে উঠছে। ভাবতেই চোখের সামনে দৃশ্যটা ভেসে উঠছে। কিন্তু এই অদ্ভুত সৌন্দর্যের পরেই পথটি এমন একদিকে মোড় নেয় যা আরও বেশি রহস্যময়। মেঘ আর বিশাল পাহাড়ের সারি পেরিয়ে রাস্তা পৌঁছায় সেই ওল্ড বাবা মন্দিরে। এখানেই বিষয়টা সবচেয়ে কৌতূহলোদ্দীপক হয়ে ওঠে। আচ্ছা, মানে আমরা সাধারণত মন্দির বলতে তো প্রাচীন কোনো দেবতা বা পৌরাণিক চরিত্রের উপাসনালয় বুঝি। হ্যাঁ, সেটাই তো স্বাভাবিক। কিন্তু এখানে একজন সাধারণ ভারতীয় সেনা জওয়ান বাবা হরভজন সিংয়ের স্মৃতির উদ্দেশ্যে মন্দির। 1968 সালে দুর্ঘটনায় নিহত হন তিনি। হ্যাঁ, কিংবদন্তি আছে যে তিনি স্বপ্নে এসে সহযোদ্ধাদের বিপদের কথা জানাতেন। ঠিক, কিন্তু আমি বুঝতে পারি যে সেনাবাহিনীর ভেতরে নানা রকম মেথ বা গল্প তৈরি হতেই পারে, কিন্তু সেই অভ্যন্তরীণ বিশ্বাস কিভাবে প্রাতিষ্ঠানিক রূপ পেল? এটা ভাবার বিষয়। মানে কিভাবে এটা গোটা দেশের মানুষের কাছে একটি তীর্থস্থানে পরিণত হলো? এই লাফটা তো অনেক বড়। যদি আমরা একে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি, তাহলে দেখতে পাবো এটি আসলে কোনো অলৌকিক কাহিনী নয়। অলৌকিক নয়, তাহলে কি? এটি মানব মস্তিষ্কের টিকে থাকার এক অসাধারণ স্নায়বিক এবং মনস্তাত্ত্বিক প্রক্রিয়া। 1968 সালে হরভজন সিংহ যখন প্রাণ হারান, তখন তার সহযোদ্ধারা এক চরম মানসিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। মানে বন্ধু হারানোর শোক? শুধু শোক নয়, হিমালয়ের ওই হাড় কাঁপানো ঠান্ডা, পরিবার থেকে মাসের পর মাস বিচ্ছিন্ন থাকা, আর প্রতি মুহূর্ত মৃত্যুর হাতছানি। একদম। এই ধরনের দীর্ঘস্থায়ী চাপ বা ক্রনিক স্ট্রেস মানুষের মস্তিষ্কের চিন্তন ক্ষমতাকে চরম সীমায় নিয়ে যায়। বুঝতে পারছি। আধুনিক শহরের জীবনে মানুষ যখন প্রচণ্ড চাপের মধ্যে থাকে, তখন তারা নানা ধরনের রুটিন বা কুসংস্কার তৈরি করে নেয়। হ্যাঁ, যেমন ধরুন ইন্টারভিউর আগে নির্দিষ্ট রঙের শার্ট পরা, তাই না? ঠিক একইভাবে ওই চরম বিচ্ছিন্নতায় সেনা জওয়ানদের এমন এক রক্ষাকর্তার প্রয়োজন ছিল, যিনি মৃত্যু ভয় থেকে তাদের মানসিক মুক্তি দেবেন। ওহ, তার মানে হরভজন সিংহের মিথটি আসলে সেই মানসিক শূন্যতা পূরণেরই একটি হাতিয়ার। একদম তাই। শিল্ড বা মানসিক ঢাল হিসেবে কাজ করেছিল। খুব সুন্দর বলেছেন, মানসিক ঢাল। কিন্তু এই ঢাল তো কেবল সেনাবাহিনীর জন্যই কাজ করার কথা। ডায়েরিতে বলা হয়েছে এই পুরনো মন্দির থেকে কিছুটা দূরে একটি নিউ বাবা মন্দির তৈরি হয়েছে। হ্যাঁ, যেখানে পর্যটকদের ভিড় লেগেই থাকে। শুধু পর্যটক নয়, সারা দেশ থেকে আসা হাজার হাজার সাধারণ ভক্তের ভিড়। চারপাশের পরিবেশ বেশ শান্ত আর পবিত্র। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, সেখানে তিব্বতী বৌদ্ধদের মতো অসংখ্য প্রার্থনার পতাকা বা প্রেয়ার ফ্ল্যাগ উঠছে। দৃশ্যটা খুব আইকনিক। একজন শিখ বা হিন্দু সেনা জওয়ানের স্মৃতিসৌধে তিব্বতী বৌদ্ধ সংস্কৃতির এই মেলবন্ধন কিভাবে ঘটল? আর সাধারণ মানুষই বা কেন সেনাবাহিনীর এই অভ্যন্তরীণ মিথককে এতটা আপন করে নিল? এর কারণ হলো মানুষের বিশ্বাস অত্যন্ত সংক্রামক। সংক্রামক মানে ছোঁয়াচে। হ্যাঁ, যখন সাধারণ পর্যটকরা ওই 13,000 ফুট উচ্চতার দুর্গম পরিবেশে পৌঁছান, তখন প্রকৃতি তাদের সামনে এতটাই বিশাল এবং ভয়ঙ্কর রূপে ধরা দেয় যে তাদের নিজেদের অস্তিত্বকে খুব ক্ষুদ্র মনে হতে থাকে। মানে একটা ভয় আর বিস্ময়ের মিশ্রণ কাজ করে। ঠিক বলেছেন। আর এই মিশ্রণ মানুষকে আধ্যাত্মিকতার দিকে ঠেলে দেয়। আর প্রার্থনার পতাকার বিষয়টি হলো সাংস্কৃতিক আত্মীকরণ, যেটাকে সিনক্রেটিজম বলে। একদম। তিব্বতী বিশ্বাস অনুযায়ী বাতাসে ওরা এই পতাকাগুলো চারপাশের পরিবেশে ইতিবাচক শক্তি ছড়িয়ে দেয়। পরিবেশ যখন এতটাই প্রতিকূল, তখন মানুষের মন বোধহয় ধর্ম বা জাতপাতের ভেদাভেদ ভুলে যায়। ঠিক, সে বৌদ্ধদের পতাকা দিয়ে একজন শিখ জওয়ানের কাছে নিরাপত্তা প্রার্থনা করে। এটি প্রমাণ করে যে পাহাড়ের উচ্চতায় মানুষের মৌলিক ভয় কিভাবে সব ধর্মকে এক বিন্দুতে মিলিয়ে দেয়। ভয় এবং বাঁচার আকাঙ্ক্ষা, এই দুটো শব্দ এই যাত্রার ক্ষেত্রে একদম নিখুঁত।
কারণ মানুষের তৈরি আধুনিক মন্দির পেছনে ফেলে পথ যখন আরও উপরের দিকে ওঠে তখন প্রকৃতি নিজের এক অদ্ভুত খেয়াল নিয়ে সামনে হাজির হয়। আপনি কুপুপ উপত্যকার কথা বলছেন তো? হ্যাঁ, কুপুপ উপত্যকার ওই বিখ্যাত এলিফ্যান্ট লেকের কথা বলছি। ও, জায়গাটা অসাধারণ। ডায়েরিতে বলা হয়েছে এই হ্রদের আকৃতি নাকি একদম একটা হাতির মতো। পরিষ্কার আকাশ থাকলে এই হ্রদের নীল জল আর চারপাশের বিশাল পাহাড় এক মায়াবী দৃশ্য তৈরি করে। হ্যাঁ, অনেকেই বলেন যে ওপর থেকে দেখলে হাতির সুরও বোঝা যায়। কিন্তু আমার প্রশ্ন হলো, একটা আস্ত হ্রদ হঠাৎ হাতির আকার পেল কিভাবে? এটা কি সত্যি হাতির মতো দেখতে, আপনার কি মনে হয়? নাকি এখানে বিজ্ঞানের সেই অদ্ভুত মনস্তাত্ত্বিক ধারণাটি কাজ করছে যাকে প্যারিডোলিয়া বলা হয়? মানে অনেকটা সেই পোড়া টোস্টের গায়ে মানুষের মুখ দেখতে পাওয়ার মতো কোনো বিষয়? আপনি একদম ঠিক ধরেছেন। সত্যি? হ্যাঁ, প্যারিডোলিয়া হলো মানুষের মস্তিষ্কের এমন এক বৈশিষ্ট্য যেখানে মস্তিষ্ক কোনো এলোমেলো আকার বা শব্দের মধ্যে পরিচিত কোনো নকশা খুঁজে পাওয়ার চেষ্টা করে। মানে মস্তিষ্ক জোর করে একটা প্যাটার্ন বানায়। একদম। বিবর্তনবাদের দিক থেকে চিন্তা করলে এটি মানুষের টিকে থাকার একটি অন্যতম বড় কৌশল। আচ্ছা, কিভাবে? আদিম যুগে জঙ্গলে বসবাসকারী মানুষকে বাঁচার জন্য ঝোপের আড়ালে লুকিয়ে থাকা বাঘ বা শিকারীর মুখচ্ছবি খুব দ্রুত চিনে নিতে হতো। যাদের মস্তিষ্ক এই অস্পষ্ট আকৃতি থেকে দ্রুত বিপদের সংকেত করতে পারত তারাই টিকে ছিল। এ তো গভীর বিজ্ঞান। হ্যাঁ, আর সেই আদিম স্বভাব আজও আমাদের মস্তিষ্কের ফিউসিফর্ম ফেস এরিয়া নামক অংশে রয়ে গেছে। তার মানে কুপু উপত্যকার ওই বরফ গলা হ্রদটি প্রাকৃতিকভাবেই একটি নির্দিষ্ট আকার পেয়েছে মাত্র। ঠিক, কিন্তু ওই বিস্তীর্ণ জনমানবহীন পরিবেশে মানুষের মস্তিষ্ক যখন দিশেহারা বোধ করে তখন সে মরিয়া হয়ে চারপাশের প্রকৃতির মধ্যে পরিচিত কিছু একটা খুঁজতে থাকে। আর তখনই ওই জলাশয়ের এলোমেলো খাঁজগুলোকে জোড়া লাগিয়ে একটা হাতির আকার দাঁড় করিয়ে ফেলে। একদম তাই। অসাধারণ একটা ব্যাখ্যা। তার মানে প্রকৃতি নিজে হাতি তৈরি করেনি, বরং আমাদের মস্তিষ্কই প্রকৃতির ক্যানভাসে হাতির ছবি এঁকে নিয়েছে। হ্যাঁ, মানুষের দেখার চোখটাই আসল। এই যে প্রকৃতির রূপ আর মানুষের দেখার চোখ, এই দুয়ের মেলবন্ধন আমাকে পূর্ব সিকিমের অন্যতম জনপ্রিয় গন্তব্য ছাঙ্গু লেক বা সঙ্গো লেকের কথা মনে করিয়ে দিচ্ছে। ও, ছাঙ্গু লেক পর্যটকদের কাছে দারুণ প্রিয় একটা জায়গা। ডায়েরিতে এই হ্রদের যে বর্ণনা দেওয়া হয়েছে তা সত্যি জাদুকরী। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 12,300 ফুট উচ্চতায় অবস্থিত এই হ্রদটি সম্পূর্ণ হিমবাহ বা গ্লেসিয়ারের জলে তৈরি। সারা বছরই পর্যটকদের আকর্ষণ করে এটা। এর সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর পরিবর্তনশীল রূপ। শীতকালে প্রচণ্ড ঠান্ডায় এটি পুরোপুরি বরফে জমে যায়, তখন এর উপর দিয়ে নাকি হেঁটেও পার হওয়া যায়। আর বসন্তকালে তো দৃশ্যটা পুরো পাল্টে যায়। একদম, বসন্তকাল এলেই সেই বরফ গলতে শুরু করে এবং চারপাশে রুক্ষ পাহাড় রাতারাতি নানা রঙের ফুলে সেজে ওঠে। আর এই পরিবর্তনের কারণেই স্থানীয় মানুষের কাছে এই হ্রদের বিশেষ ধর্মীয় ও সাংস্কৃতিক গুরুত্ব রয়েছে। হ্যাঁ, তারা একে পবিত্র মনে করে। এই বর্ণনা পড়তে পড়তে আমার মাথায় একটা ভাবনা আসছিল, মানে প্রকৃতির এই যে বারবার রূপ বদলানো, কখনো জমে মৃতপ্রায় হয়ে যাওয়া, আবার কখনো ফুলে ফুলে সেজে ওঠা, প্রকৃতি কি নিজেই এখানে একটি জীবন্ত আধ্যাত্মিক সত্তা হিসেবে কাজ করছে না? এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরে। আচ্ছা, মানে প্রকৃতি, বিজ্ঞান এবং আধ্যাত্মিকতার মধ্যকার সম্পর্কটি আসলে কোথায় গিয়ে মেশে? ভূতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে দেখলে ছাঙ্গু লেকের এই জন্ম বা গঠন প্রক্রিয়া অত্যন্ত আকর্ষণীয়। সেটা কেমন? হাজার হাজার বছর ধরে একটি বিশাল হিমবাহ যখন পাহাড়ের ঢাল বেয়ে নিচে নামে তখন তার বিপুল ওজনে পাহাড়ের বুকের পাথর ক্ষয়ে গিয়ে একটি বিশাল গর্তের সৃষ্টি হয়। বুঝতে পারছি। পরে সেই হিমবাহ গলে গিয়ে সেই গর্তে জল জমে এই ধরনের গ্লেশিয়ার লেক তৈরি হয়। কিন্তু স্থানীয় মানুষের চোখে এই ভূতাত্ত্বিক প্রক্রিয়াটি একটি গভীর আধ্যাত্মিক রূপকের জন্ম দেয়। রূপক মানে মেটাফর? ঠিক। শীতের হ্রদটি জমে গিয়ে যেন মৃত্যুর কোলে ঢলে পড়ে, আর বসন্তে বরফ গলে ফুলে ফুলে সেজে ওঠে, সে যেন পুনর্জন্ম লাভ করে। ওহ আচ্ছা, জন্ম আর মৃত্যু। হ্যাঁ, মানব সভ্যতার শুরু থেকেই মানুষ জন্ম, মৃত্যু এবং পুনর্জন্মের এই চক্রকে উপাসনা করে আসছে। তাই ছাঙ্গু লেক তাদের কাছে কেবল একটি জলাশয় নয়, এটি জীবনের সেই অসীম চক্রের এক প্রাকৃতিক প্রতিমূর্তি। বাপরে,
জন্ম মৃত্যু এবং পুনর্জন্মের এই চক্র সত্যি অসাধারণ। এই প্রাকৃতিক এবং আধ্যাত্মিক চক্র পার হতে হতেই কিন্তু এই ভ্রমণ ডায়েরির শেষ অধ্যায় ঘনিয়ে আসে। হ্যাঁ, গ্যাংটকের দিকে নেমে আসা। ঠিক, নাথাং ভ্যালির সেই ১৩,০০০ ফুটের চরম নিস্তব্ধতা, সিল্ক রুটের রিলে ট্রেড, বাবা মন্দিরের মনস্তাত্ত্বিক সুরক্ষা বলয় এবং ছাঙ্গুলেকের পুনর্জন্মের গল্প পেছনে ফেলে যাত্রীরা ধীরে ধীরে প্রবেশ করে গ্যাংটক শহরে। দিনের আলো তখন ধীরে ধীরে ফিকে হয়ে আসে। একদম, চারপাশের পরিবেশের রুক্ষতা কমে গিয়ে আধুনিক নাগরিক কোলাহল বাড়তে থাকে। পাহাড়ি রাস্তার এই দীর্ঘ রোমাঞ্চ শেষে শহরের নিয়ন আলোয় ফিরে আসার মধ্যে যেন এক অদ্ভুত স্বস্তি কাজ করে। আর একই সাথে এক ধরনের শূন্যতাও কাজ করে, তাই না? একদম ঠিক বলেছেন। আসলে গ্যাংটকে ফিরে আসার এই ধাপটি মানব সভ্যতারই একটি প্রতীকী যাত্রার মতো। মানে মানুষ প্রকৃতির কোলে জন্ম নেয়, তার বিশালতাকে ভয় পায়, সেই ভয়ের সাথে মানিয়ে নিতে মিথ ও বিশ্বাস তৈরি করে, আর পরিশেষে একটি আধুনিক নিরাপদ পৃথিবীতে ফিরে আসতে চায়। ঠিক, এই পুরো পথটি আসলে মানুষের সেই আদিম অস্তিত্ব থেকে আধুনিক সভ্যতায় ফিরে আসারই এক দীর্ঘ পরিক্রমা। তাহলে এই সবকিছুর অর্থ কি দাঁড়াচ্ছে? আপনিই বলুন। এর সোজা অর্থ হল পূর্ব সিকিমের এই পথটি কেবলই এক জায়গা থেকে অন্য জায়গা যাওয়ার জন্য কোনো সাধারণ রাস্তা নয়। একদমই না। এটি এমন এক ল্যাবরেটরি বা গবেষণাগার যেখানে গেলে বোঝা যায় মানব মন কত সহজে নিজের বেঁচে থাকার তাগিদে বাস্তবতা আর কল্পনার মধ্যে সেতু তৈরি করতে পারে। অসাধারণ বলেছেন। শ্রোতারা যারা এমন ভ্রমণের পরিকল্পনা করছেন তাদের কাছে এই বৃত্তান্তর একটিই বার্তা: পাহাড় কেবল দেখার জিনিস নয়, এটি গভীরভাবে অনুভব করার জিনিস। আপনি যখন ওই রাস্তায় হাঁটবেন তখন কেবল প্রকৃতি দেখবেন না, হ্যাঁ, সাথে দেখবেন মানুষের ইতিহাসও। একদম, দেখবেন মানুষের বিশ্বাস কিভাবে শক্ত পাথর খুঁড়ে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখে। আপনি ঠিক বলেছেন। তবে এই পুরো আলোচনার শেষে একটা বিষয় বারবার আমার মনে ধাক্কা দিচ্ছে। কোন বিষয়টা? ডায়েরিতে বলা হয়েছে যে রাস্তার প্রতিটি বাঁকে নতুন গল্প লুকিয়ে আছে, কিন্তু একবার ভাবুন তো, ১৩,০০০ ফুট উচ্চতার এই প্রাচীন সিল্ক রুট আর বরফে ঢাকা উপত্যকাগুলো হাজার হাজার বছর ধরে কত অজানা মানুষের পায়ের ছাপ সযত্নে লুকিয়ে রেখেছে। বাপরে, হ্যাঁ, কত না বলা গল্প, কত নিঃশব্দ মৃত্যু ওই বরফের চাদরের নিচে চাপা পড়ে আছে। একদম তাই। আজ হয়তো আমরা সেখানে গিয়ে মাত্র কয়েকটি লেক বা মন্দিরের গল্প জানতে পারছি, কিন্তু ওই বিশাল হিমবাহগুলোর গভীরে আটকে থাকা শত শত বছরের সেই অমীমাংসিত রহস্যগুলো হয়তো কোনো দিনই দিনের আলো দেখবে না। সত্যি ভাবলেই কেমন শিহরণ জাগে। তাই আমার প্রশ্ন হলো, পাহাড় কি সত্যিই কখনো তার সব রহস্য আমাদের কাছে প্রকাশ করে, নাকি সে কেবল ততটুকুই দেখায় যতটুকু সে আমাদের দেখতে দিতে চায়? অসাধারণ একটা প্রশ্ন। পাহাড়ের এই অসীম রহস্য আর না বলা গল্পের রেশ ধরেই আজকের এই বিস্তারিত আলোচনা আমরা এখানেই শেষ করছি। হ্যাঁ, প্রকৃতির এই নীরবতা আর মানুষের টিকে থাকার গল্পগুলো সত্যি আমাদের ভাবিয়ে তোলে। একদম। নতুন কোনো তথ্য, নতুন কোনো ভাবনা নিয়ে খুব শীঘ্রই আবার আমাদের কথা হবে। ততক্ষণ পর্যন্ত ভাবতে থাকুন আমাদের চারপাশের চেনা পরিবেশের আড়ালে এমন কত অচেনা গল্প লুকিয়ে আছে।
ধন্যবাদ বন্ধুরা আমাদের সাথে থাকার জন্য। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। SNS বিয়ন্ড রোডস।